泣きます。 এর অর্থ হল কাদা। জাপানি সংস্কৃতিতে কান্নাকে সবসময় দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হয় না। অনেক সময় এটি আন্তরিকতা, মানবিকতা এবং গভীর অনুভূতির প্রমাণ হিসেবে বিবেচিত হয়। 子供が泣いています。 শিশুটি কাঁদছে। 笑います。 এর অর্থ হল হাসা। 彼女は楽しそうに笑っています。 সে আনন্দের সাথে হাসছে। 眠ります。 এর অর্থ হল ঘুমানো বা টু স্লিপ। তবে এই শব্দটি শুধু শারীরিকভাবে ঘুমানো বোঝায় না। এটি বিশ্রাম, শান্তি, নীরবতা এবং কখনো কখনো দীর্ঘদিন ধরে অচল বা লুকিয়ে থাকা অবস্থাকেও বোঝাতে পারে। 毎日10時に眠ります。 আমি প্রতিদিন 10টায় ঘুমাই। 乾きます。 এর অর্থ হল শুকিয়ে যাওয়া। এই শব্দটি কাপড়, চুল, রং, রাস্তা, মাটি, প্রায় যে কোনো ভেজা জিনিসের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। 洗濯物が乾きました。 কাপড়গুলো শুকিয়ে গেছে। 濡れます。 এর অর্থ হল ভিজে যাওয়া। 雨で服が濡れました。 বৃষ্টিতে কাপড় ভিজে গেছে। 滑ります。 এর অর্থ হল পিছলে যাওয়া বা স্লাইড করা। 雪の道で滑りました。 আমি বরফাচ্ছন্ন রাস্তায় পিছলে গিয়েছিলাম। 起きます。 এর অর্থ হল ঘটা বা সংঘটিত হওয়া। 昨日事故が起きました。 গতকাল একটি দুর্ঘটনা ঘটেছিল। 調節します。 এর অর্থ হল সমন্বয় করা বা সামঞ্জস্য করা। エアコンの温度を調節します。 আমি এয়ার কন্ডিশনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। 安全。 এর অর্থ হল নিরাপদ। この道は安全です。 এই রাস্তাটি নিরাপদ। 危険。 এর অর্থ হল বিপজ্জনক বা ডেঞ্জারাস। この道は危険です。 এই রাস্তাটি বিপজ্জনক। 濃い。 এর অর্থ হল ঘন বা তীব্র। এটি জাপানি ভাষার একটি অত্যন্ত বহুমুখী অ্যাডজেক্টিভ। এর মূল ধারণা হল কোনো কিছুর ঘনত্ব বা তীব্রতা বেশি হওয়া। বাংলায় একে শুধু তীব্র বললে পুরো অর্থ ধরা যায় না, কারণ এটি খাবারের স্বাদ, রং, গন্ধ, মেকআপ, সম্পর্ক, এমনকি চরিত্রের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। このコーヒーは濃いです。 এই কফিটি খুব তীব্র স্বাদযুক্ত। 薄い。 এর অর্থ হল পাতলা, হালকা বা দুর্বল। এটিও কাগজ, রং, স্বাদ, কুয়াশা, চুল, মেকআপ, এমনকি মানুষের সম্পর্কের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। このお茶は薄いです。 এই চায়ের স্বাদ দুর্বল। 熱い。 এর অর্থ হল পুরু বা মোটা। বাহ্যিক কোনো বস্তুর গভীরতা বা পুরুত্ব বোঝাতে যেমন এই শব্দটির ব্যবহার রয়েছে, তেমনি মানুষের আন্তরিক অনুভূতি, গভীর সম্পর্ক এবং বিশ্বাসের গভীরতা প্রকাশেও এটি এক অনন্য ভূমিকা পালন করে। この本は厚いです。 এই বইটি মোটা। 太い。 এর অর্থ হল মোটা বা চওড়া। この木は太いです。 এই গাছটি মোটা। 細い。 এর অর্থ হল পাতলা, সরু বা চিকন। この道は細いです。 এই রাস্তাটি সরু। 空気。 এর অর্থ হল বায়ু বা বাতাস। 山の空気はきれいです。 পাহাড়ের বাতাস পরিষ্কার। 涙。 এর অর্থ হল অশ্রু বা চোখের জল। 彼女は涙を流しました。 সে চোখের জল ফেলেছিল। 和食。 এর অর্থ হল জাপানি খাবার। 私は和食が好きです。 আমি জাপানি খাবার পছন্দ করি। 洋食。 এর অর্থ হল পাশ্চাত্য ধাঁচের খাবার। এই শব্দটি হল জাপানি রন্ধনশিল্পের অত্যন্ত আকর্ষণীয় এবং সুস্বাদু একটি দিক। এটি কিন্তু হুবহু ইউরোপীয় বা আমেরিকান খাবার নয়, বরং পশ্চিমা রেসিপিকে জাপানিদের নিজস্ব স্বাদ, সংস্কৃতি এবং রন্ধনশৈলীর ছাঁচে ফেলে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে। মেইজি যুগে জাপানের দরজা যখন বাইরের বিশ্বের জন্য খুলে যায়, তখন থেকেই এই সংস্কৃতির সূচনা। 今日は洋食を食べたいです。 আজ আমি পাশ্চাত্য ধাঁচের খাবার খেতে চাই।おかず。
ওকাজু শব্দটির আক্ষরিক অর্থ বাংলায় তরকারি বা ইংরেজিতে সাইড ডিশ বলা হলেও জাপানি খাবার টেবিলে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি আহারের মূল ভিত্তি হল ভাত, আর সেই ভাতের স্বাদকে পরিপূর্ণ করতেই নানা পদের ওকাজু তৈরি করা হয়। জাপানি রন্ধনশিল্পে ভাতের পরিপূরক হিসেবে ওকাজুর গুরুত্ব অপরিসীম। ওকাজু শব্দের ইতিহাস বেশ চমৎকার। প্রাচীনকালে জাপানের রাজপ্রাসাদের নারীরা বিভিন্ন শব্দের আগে সম্মানসূচক ও যোগ করে কথা বলতেন, আর কাজু শব্দের অর্থ হল সংখ্যা বা নানা পদ, অর্থাৎ ভাতের সাথে খাওয়ার জন্য টেবিলে যে হরেক রকমের পদ বা তরকারি সাজানো থাকে তাকেই একত্রে বলা হয় ওকাজু। 今日のおかずは魚です。 আজকের তরকারি মাছ। 量、 এই শব্দটির আক্ষরিক অর্থ পরিমাণ বা কোয়ান্টিটি। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ গাণিতিক বা পরিমাপবাচক শব্দ মনে হলেও জাপানি রন্ধনশিল্প, পরিবেশন শৈলী এবং জীবনদর্শনে এই রিও বা পরিমাণের একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও নান্দনিক ভূমিকা রয়েছে। জাপানিরা বিশ্বাস করেন খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, থালায় তার পরিমাণের ভারসাম্য ঠিক ততটাই জরুরি। পশ্চিমা দেশগুলোর তুলনায় জাপানি খাবারে পরিবেশনের পরিমাণ বা রিও সাধারণত বেশ কম এবং নিয়ন্ত্রিত থাকে। この料理は量が多いです。 এই খাবারের পরিমাণ অনেক। 倍、 বাই হল জাপানি ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয়, যা গণিত, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞাপনের অফার কিংবা দৈনন্দিন তুলনামূলক আলোচনায় কোনো কিছুর পরিমাণের বৃদ্ধি বা গুণিতক বোঝাতে এই প্রত্যয়টি ব্যবহার করা হয়। বাংলায় আমরা যেভাবে বলি 2 গুণ, 3 গুণ বা শতগুণ, জাপানি ভাষায় ঠিক সেভাবেই সংখ্যার শেষে বাই যুক্ত করে তা প্রকাশ করা হয়। 今年の売り上げは去年の2倍です。 এ বছরের বিক্রি গত বছরের দ্বিগুণ। シングル、 এর অর্থ হল সিঙ্গেল রুম। シングルの部屋を予約しました。 আমি একটি সিঙ্গেল রুম বুক করেছি। ツイン、 এর অর্থ হল টুইন রুম, দুটি আলাদা বিছানা থাকা হোটেল রুমকে বোঝায়। ツインの部屋を予約しました。 আমি একটি টুইন রুম বুক করেছি। 洗濯物、 এর অর্থ হল ধোয়া কাপড়। 洗濯物が乾きました。 কাপড়গুলো শুকিয়ে গেছে। どうなさいますか？ এটি হল জাপানি ভাষার অত্যন্ত মার্জিত এবং বিনীত একটি অভিব্যক্তি। এটি মূলত জাপানিদের বিশেষ উচ্চ মর্যাদা সম্পন্ন বা সম্মানসূচক ভাষা কেইগোর একটি অংশ। সাধারণ ভাষায় এর অর্থ আপনি কি করবেন বা আপনি কি চান। বাস্তব জীবনে এটি গ্রাহক সেবা, হোটেল, রেস্তোরাঁ এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত সমাদৃত ও বহুল ব্যবহৃত একটি বাক্য। お飲み物はどうなさいますか？ পানীয়ের জন্য আপনি কি নেবেন? カット、 এর অর্থ চুল কাটা বা হেয়ার কাট। 昨日カットをしました。 গতকাল আমি চুল কাটিয়েছি। シャンプー、 এর অর্থ শ্যাম্পু। 毎日シャンプーをします。 আমি প্রতিদিন শ্যাম্পু করি। どういう風になさいますか？ এটি হল জাপানি ভাষার অত্যন্ত বিনম্র এবং বিস্তারিত একটি অভিব্যক্তি, যা মূলত কোনো কাজের পদ্ধতি বা শৈলী গ্রাহকের পছন্দ অনুযায়ী জেনে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। পূর্বে আমরা যে দো নাসাইমাস্কা বাক্যটি শিখেছিলাম, এটি তারই আরও সুনির্দিষ্ট এবং বিশদ রূপ। এটি দোকান, সেলুন, রেস্টুরেন্ট ইত্যাদিতে গ্রাহকের পছন্দ বা চাহিদা জানতে খুব ভদ্রভাবে ব্যবহার করা হয়। 髪はどういう風になさいますか？ চুল কিভাবে কাটতে চান? ショート、 এর অর্থ হল ছোট চুল। হেয়ার স্টাইলের ক্ষেত্রে ছোট চুল বা শর্ট হেয়ার কাট বোঝাতে এই শব্দটি অত্যন্ত জনপ্রিয়। ショートにしてください。 চুল ছোট করে দিন। みたいにしてください。 এটি হল জাপানি ভাষার অত্যন্ত দরকারি এবং বহুল ব্যবহৃত একটি অনুরোধ সূচক বাক্য। কোনো পার্লার, রেস্তোরাঁ, দর্জি বা যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে গিয়ে যখন আমরা কোনো নির্দিষ্ট ছবি, মডেল বা উদাহরণের দিকে ইশারা করে ঠিক সেটির মতো করে কিছু তৈরি বা কাটতে বলতে চাই, তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। この写真みたいにしてください。 এই ছবির মতো করে দিন। これでよろしいでしょうか？ এর অর্থ হল এটা কি ঠিক আছে? এটি হল জাপানি ভাষার অত্যন্ত মার্জিত, বিনীত এবং সর্বোচ্চ সম্মানসূচক একটি প্রশ্নবোধক অভিব্যক্তি।
এটি জাপানিদের বিশেষ মার্জিত ভাষা কেইগো এবং ব্যবসা বাণিজ্যের ভাষা বাইটোগোর একটি অবিচ্ছেদ্য অংশ কোনো কাজের শেষে বা কোনো সেবা প্রদানের পর সেটি গ্রাহক বা সম্মানিত ব্যক্তির পছন্দ অনুযায়ী নিখুঁত হয়েছে কিনা তা নিশ্চিত করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। こちらの髪型でよろしいでしょうか。 এই হেয়ারস্টাইলটি কি ঠিক আছে? どうもお疲れ様でした。 এটি হল জাপানি ভাষা ও ওয়ার্ক কালচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি অভিব্যক্তি। জাপানি সমাজে কেউ কঠোর পরিশ্রম করলে বা কোনো কাজ সফলভাবে সমাপ্ত করলে তাকে সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। বাংলায় এর হুবহু প্রতিশব্দ না থাকলেও এর মূল ভাবার্থ হল আপনার কষ্টের জন্য ধন্যবাদ। 今日はどうもお疲れ様でした。 আজ আপনার পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ। 嫌がります。 এর অর্থ হল অপছন্দ করা বা বিরক্ত বোধ করা। 子供は野菜を嫌がります。 বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে। また、 এর অর্থ হল আবার, এছাড়াও বা তদুপরি। 彼は親切です。また面白いです。 তিনি দয়ালু, এছাড়াও মজার। うまく、 এর অর্থ হল ভালোভাবে বা দক্ষতার সাথে। 彼はうまく日本語を話します。 সে জাপানি ভাষা ভালোভাবে বলতে পারে। 順序、 এর অর্থ হল ক্রম বা ধারাবাহিকতা। কোনো কিছু কোন ক্রমে বা কোন ধারায় সাজানো আছে তা বোঝায়। 順序を守ってください。 অনুগ্রহ করে ক্রম মেনে চলুন। 安心、 এর অর্থ নিশ্চিন্ত, স্বস্তি বা শান্তি। 私は安心しました。 আমি নিশ্চিন্ত হয়েছি। 表現、 এর অর্থ অভিব্যক্তি বা এক্সপ্রেশন। この表現は面白いです。 এই অভিব্যক্তিটি মজার। 例えば、 এর অর্থ উদাহরণস্বরূপ। কোনো বিষয় ব্যাখ্যা করার সময় উদাহরণ দিতে ব্যবহার হয়। 例えば、リンゴが好きです。 উদাহরণস্বরূপ, আমি আপেল পছন্দ করি। 分かれます。 এর অর্থ বিভক্ত হওয়া বা আলাদা হওয়া। 道が2つに分かれます。 রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়। これら、 এর অর্থ এগুলো বা এইসব। এটি মূলত বক্তার কাছে বা হাতের নাগালে থাকা একাধিক বস্তু, উপাদান কিংবা কোনো আলোচনার বিষয়বস্তুকে একত্রে নির্দেশ করতে ব্যবহৃত হয়। これらは私の本です。 এগুলো আমার বই। 縁起が悪い。 এর অর্থ অশুভ, অমঙ্গলজনক বা খারাপ লক্ষণ। এটি জাপানি সংস্কৃতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক অভিব্যক্তি, যার বাংলা প্রতিশব্দ হল অশুভ, অমঙ্গলজনক বা খারাপ লক্ষণ। জাপানি সমাজ বাহ্যিকভাবে অত্যন্ত আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত হলেও দৈনন্দিন জীবনে তারা নানা ধরনের লোকবিশ্বাস, সংস্কার এবং শুভ অশুভ লক্ষণের প্রতি গভীর শ্রদ্ধা ও সতর্কতা বজায় রাখে। 今日は縁起が悪いです。 আজ দিনটা অশুভ মনে হচ্ছে।